ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। আমরা আজকের এপিসোড শুরু করব বৃহস্পতিবার এবং শুক্রবার ছাড়াও যারা আরও একদিন হারিয়ে যেতে চান ভয়ের রাজ্যে, তাদের জন্যই রবিবারের এই বিশেষ আয়োজন। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি মোহাম্মদ জিহাদ আলী বলছি, পাবনা জেলার চাটমোহর উপজেলা থেকে। আমি আপনার ভূত.com-এর একজন নিয়মিত লিসেনার। রাসেল ভাই, আপনার কণ্ঠ যেন মিশে আছে আমার রক্তে। আমি কিভাবে যে বোঝাবো। যাই হোক, তিনি এরপরে আরো অনেক কথা বলেছেন এবং তিনি বলছেন, তো দেরি না করে সরাসরি ঘটনায় যাই। রাসেল ভাই, আমার দাদা ভাইয়ের বাড়ি আমার বাড়ির সাথেই। ছোটবেলা থেকে দেখে আসছিলাম আমার দাদার ভাইয়ের এক ছেলে, মানে আমার চাচা, কেমন যেন এক অদ্ভুত ধরনের পাগল। সে একা একা কার সাথে যেন কথা বলে। সে যে ঘরে থাকে, মাঝে মধ্যেই গভীর রাতে চিৎকার করে কান্নাকাটি করে ওঠে, বলে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না। আমার বাবা মাকে অনেকবার বলেছি চাচা কেন এরকম করে, তারা এই বিষয়ে আমাকে কিছু বলতে চান না। একদিন পড়ন্ত বিকেলে বাড়ি থেকে বের হচ্ছিলাম, ঠিক তখন দেখতে পেলাম আমার দাদি, মানে আমার দাদার ভাইয়ের বউ, আমার ওই পাগল চাচার মা এবং আশেপাশের বাড়ির দুই একজন মহিলাদের সাথে একসাথে বসে তারা গল্প করছে। ঠিক তখনই শুনলাম আমার সেই চাচার বিষয়ে দাদি কি যেন বলছে। আমি দাদির কাছে এগিয়ে বসলাম। দাদি বলতে লাগলো চাচার পাগল হওয়ার পেছনের ঘটনা। দাদি বলতে লাগলো আজ থেকে প্রায় 25 বছর আগের ঘটনা। আমার চাচার বয়স তখন 20-21-এর মতো। আমাদের বাড়ির পাশেই ছিল একটা বড় বিল। ধানের জমিতে পানি দেওয়ার জন্য আমার দাদা ভাই সেখানে একটা শ্যালো মোটর বসায়। শ্যালো মোটর দিয়ে নিজের জমি সহ অন্যদের জমিতে পানি দেয়। অন্যদের জমিতে পানি দেওয়ার কারণে তারা দাদাকে ধান কাটা শেষে কিছু ধান দিত। দাদা, আমার চাচা একই সঙ্গে শ্যালো মোটর দিয়ে জমিতে পানি দেওয়ার কাজ করত। এক বছর নাকি প্রচন্ড খরা হয়, বিলের সব ফসল পানির অভাবে মরে যেতে লাগে। তখনই ঘন ঘন পানি দিতে হচ্ছিল ফসলের জমিতে, এমনকি রাতের বেলাতেও পানি দিতে হতো। পানি দেওয়ার কাজে দাদা ও চাচা একসঙ্গেই থাকতো। আমাদের বাড়ির পাশে যে বিলটা ছিল, সেই বিলের মাঝখানে ছিল একটা বড় সরকারি দিঘি। সেখানে অনেক বড় বড় মাছ। দিঘিতে মাছ ধরা নিষেধ ছিল। একদিন দাদা হঠাৎ সারাদিন জমিতে পানি দেওয়ার কাজ করে বিকেলের দিকে অসুস্থ হয়ে যায়। তাই চাচাকে বাধ্য হয়ে বিলে একাই যেতে হয় ফসলের জমিতে পানি দিতে। বাড়ি থেকে বের হতে গিয়েছিলেন তিনি। ঠিক তখনই চাচার মনে হলো মাছ ধরার টোটাটা নিয়ে যাই। দিঘিতে বড় বড় মাছ আছে, রাতের অন্ধকারে কেউ তো দেখবে না। খরার সময় দিঘিতে মাছ ধরা নিষেধ থাকে। বর্ষার সময় বিল ও দিঘির পানি যখন মিলে যায়, দিঘির মাছগুলো বেরিয়ে বিলের মধ্যে ছড়িয়ে যায়। তখন শুধু মাছ মারার আদেশ থাকে। তো খরার সময় দিঘির পানি দিঘির পাড় থেকে একটু নিচে নেমে যেত এবং তখন কিছু মাছ দিঘির পাড় ঘেঁষে পানির মধ্যে গা ভাসিয়ে থাকতো। ওই দিঘিটা নিয়ে আগে লোকজন অনেক রকমের ভৌতিক ঘটনার কথা বলতো। চাচা ছিল খুব সাহসী, সেই জন্য একা রাতের বেলা দিঘিতে মাছ ধরার সাহস দেখিয়েছিল। তখন চাচার বাড়ি থেকে ট্যাটা তিনি নিয়ে বাড়ি থেকে বের হন। চাচা রাত 8টার দিকে বিলে পৌঁছান। বিলে পৌঁছেই শ্যালো মোটরটা চালু করে দেন। ফসলের জমিগুলোতে পানি দিতে থাকেন আর চাচা মনে মনে চিন্তা করেন রাত একটু গভীর হোক, ট্যাটা দিয়ে দিঘির দিকে এগোবো। রাত গভীর না হলে লোকজন দেখে ফেলবে। প্রায় রাত 11টার দিকে চাচা দিঘির পাড়ে যে টেটা নিয়ে বসেন। দিঘির পাড়ে পৌঁছাতেই দিঘির এক পাড়ে দেখলেন একটি কালো শেয়াল তার দিকে আগুনের মতো
চোখ করে তাকিয়ে আছে। চাচা ভাবলেন রাতের বেলায় শেয়ালের চোখ এরকম জ্বলবে, এটাই স্বাভাবিক। শেয়ালগুলো চাচাকে দেখে একভাবে চাচার দিকে তাকিয়ে রইল। চাচার হাতে ছিল একটা টর্চ। চাচা টর্চ লাইটের আলো এবং টেটা দিয়ে মাছ ধরতে লাগলেন। শোল, টাকি ইত্যাদি মাছ পাচ্ছিলেন। চাচা দিঘির পাড়ের দিকে খেয়াল করে দেখলেন শেয়ালগুলো আগুনের মতো জলজলে চোখে তার দিকে তাকিয়ে আছে। তিনি মাছ ধরছিলেন, ঠিক পানির মধ্যে তিনি হঠাৎ দেখতে পেলেন একটি বোয়াল মাছ চিত হয়ে ভেসে বেড়াচ্ছে। সে সাধারণত বোয়াল মাছের পেটে যখন ডিম আসে তখন তার এরকম চিত হয়ে ভাসতে থাকে। চাচা দেখলেন বোয়াল মাছের পেটের নিচে যে অংশটা, সাদা অংশ, সেটা একটা উজ্জ্বল আলো ছড়াচ্ছে। সেই উজ্জ্বল আলোটা দেখেই চাচার লোভ আরো পেয়ে যায় বেশি। তখন চাচা পাড়ের ওপর থেকে টেটা দিয়ে মাছটিকে আঘাত করেন। টর্চের আলোয় চাচা দেখতে পান মাছের গায়ে টেটার আঘাত লেগেছে। চাচা টেটাটি আস্তে আস্তে তুলতে থাকেন। কিছুটা দূরেই মাছটি আবার সেরকম ভাবেই দেখেন তিনি ভেসে বেড়াচ্ছে, কিন্তু এইবার মাছটি যে জায়গায় ভাসছে সেখানে আঘাত করলে পানিতে নামতে হবে। চাচা কোমর পানিতে নেমে মাছটিকে ধরার জন্য যান। মাছটিকে আবারও আঘাত করেন, কিন্তু এবারও দেখেন মাছটি আবার চাচাকে ছেড়ে একটু দূরে ভাসছে। অনেকক্ষণ এরকম চলতে থাকে। শেষ পর্যায়ে চাচা মাছটিকে সত্যি সত্যি আঘাত করতে সক্ষম হন। মাছটিকে আঘাত করার পর মাছটি একটা শব্দ করে এবং চারিদিকে শুরু হয় তুমুল ঝড়ের মতো বাতাস, ভয়ানক শেয়ালের আর্তনাদ। আরো এক অদৃশ্য শক্তি এসে চাচাকে দিঘির পানিতে চোবাতে থাকে। হঠাৎ অদৃশ্য শক্তিটা চাচাকে ছেড়ে দেয়। চাচার অবস্থা খারাপ। চাচা দিঘির পানি থেকে উঠে দেখলো কালো শেয়ালগুলো তখনও তার দিকে তাকিয়ে আছে। চাচা সোজা বাড়ির দিকে দৌড়াতে শুরু করলো। অবয়বগুলো চাচার পেছন পেছন আসতে লাগলো। সেখানে বেশ কিছু অবয়বও ছিল। চাচা বিল থেকে দৌড়ে বাড়ির উঠোনে এসে পড়ে যায় এবং আমার দাদিকে চিৎকার করে ডাকতে থাকে। আমার দাদি চিৎকার শুনে দাদি সহ ঘরের সবাই বাড়ি থেকে বের হয়ে আসে। চাচার সারা শরীর ভেজা, জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। দাদি দৌড়ে গিয়ে চাচাকে বলল, কি হয়েছে তোর? চাচা সব ঘটনা খুলে বলল। আমার দাদা চাচাকে গালাগালি করতে লাগলো। চাচাকে গোসল করিয়ে ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হয়। চাচা বিছানায় শুয়ে ভাবতে লাগলো আজকে তার জীবনে একই ঘটনা ঘটলো। এগুলো ভাবতে ভাবতে মস্তিষ্ক ক্লান্ত হয়ে তিনি এক সময় ঘুমের রাজ্যে হারিয়ে গেলেন। এরপরে সকালে ঘুম থেকে উঠে অদ্ভুত আচরণ করতে থাকেন তিনি। বলতে থাকেন আমাকে মাছ দাও, আমি কাঁচা মাছ খাবো। আরো বলতে থাকেন আমি বিলের মধ্যে দিঘিতে মাছ ধরে খাবো। চাচা অদ্ভুত সব আচরণ করতে লাগলেন। চাচাকে বেঁধে রাখতে হয় পাশের গ্রামে একজন কবিরাজের বাড়িতে নিয়ে যেতে হয়। কবিরাজকে রাতের সব ঘটনা খুলে বলা হয়। সব শুনে কবিরাজ আসন বসান এবং অনেক কষ্টে সেই অদৃশ্য শক্তিকে চাচার শরীরে হাজির করতে সক্ষম হন। চাচা ভয়ানক কণ্ঠে বলতে লাগলেন কবিরাজকে, হে কবিরাজ, তুই এর মধ্যে নাক গলাবি না, তাহলে তোকে নির্বংশ করে দেব। কবিরাজ এই সমস্ত কথা শুনে ভয় পেয়ে যায়। তারপরে কবিরাজ বলতে লাগলো, এই ছেলেটা তোর কি ক্ষতি করেছে? ভয়ানক কণ্ঠে চাচা আবারও বলতে লাগলেন সেই কথা, যে দিঘিতে যে মাছ ভেসে বেড়াচ্ছিল সেটাকে ধরেছে সে, এবং আরেক পাশে শেয়াল রূপে এই জিনটি নাকি ছিল, কিন্তু টেটা দিয়ে সে তার মাছটিকে আঘাত করেছে, অর্থাৎ তার সন্তানকে আঘাত করেছে, এবং কোনোভাবেই সে অপরাধ ক্ষমা করবে না। সে এও জানায় কবিরাজকেও সে ক্ষমা করবে না। কবিরাজ এটাতে ঘাবড়ায় না। সে বলে যে এই লাইনে তিনি যখন কাজ করতে এসছেন তখন এই সমস্ত মাথায় নিয়ে এই কাজ করতে এসছেন। কবিরাজ ঝাড়ফুঁক করে চাচার শরীর বন্ধ করে দেন, সাথে বাড়িটাও বন্ধ করে দেন। আর 3টা তাবিজ দাদার হাতে দিয়ে বলেন তাবিজ 3টা গলায় পরিয়ে দিতে, আর কিছু হলে ডাকতে। এই বলে কবিরাজ বাসায় চলে যান। কিন্তু চাচার মনের ভেতর থেকে
তখনও ভয় কাটেনি। চাচা একা একা এখানে ওখানে অমুক পুকুর পাড়ে অমুক গাছের নিচে বসে কি যেন ভাবে। পরে সেই দিন রাতেই যার যার মতো সবাই ঘুমিয়ে গেছে, হঠাৎ চাচা চিৎকার করে উঠে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও, তোমরা আমাকে মেরো না, আমি ভুল করে ফেলেছি। এবং এর সাথে চাচা যে ঘরে থাকতো সেই ঘর থেকে ভয়ানক কিছু শব্দ শোনা যায়। মনে হচ্ছিল ঘরের ভেতরে আরো 5 জন আছে। আমার দাদি দাদা বাড়ির আরো লোকজন চাচার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় চাচার সারা শরীরে বড় বড় নখের আঁচড়। তখন কবিরাজকে আবারও ডেকে পাঠানো হয়। কবিরাজ রাতের বেলায় পাশের গ্রাম থেকে চলে আসেন। কবিরাজ এসে সব শুনে আবারও আসন বসিয়ে চাচার শরীরে সেই অদৃশ্য শক্তিটাকে হাজির করান। কিন্তু কবিরাজ অনেক চেষ্টা করেও কিছু করতে পারেন না। আমাদের পাশের গ্রামেই আর একজন কবিরাজ ওস্তাদের বাড়ি। তখন কবিরাজ বলে, এই কাজ আমি পারবো না, ওস্তাদকে ডেকে পাঠাই। সেই রাতেই খোঁয়াজ কবিরাজকে ডেকে পাঠানো হয়। খোঁয়াজ কবিরাজ এসে উপস্থিত হন। এসেই আসনে বসে সেই অদৃশ্য শক্তিগুলোর সাথে কথা বলতে থাকেন। খোঁয়াজ কবিরাজ এতটা ভয় পেয়ে যান যে তার শিষ্য ছোট হলেও কবিরাজ তাকে গালাগালি করতে থাকেন, বলতে থাকেন, তুমি এর সাথে লেগে ঠিক কাজ করনি, আবার আমাকেও ডেকে পাঠিয়েছ, এই পরিবারকে যারাই সাহায্য করবে তারাই মরবে। এই বলে কবিরাজ সবকিছু ফেলে চলে যেতে চান। আমার দাদি গিয়ে কান্না করতে থাকেন, তার পা জড়িয়ে ধরেন। খোঁয়াজ কবিরাজ বলতে থাকেন, আপনার ছেলেকে কেউ বাঁচাতে পারবে না, আপনি বুঝতে পারছেন না আপনার ছেলে কাকে আঘাত করেছে। এটি একটি শক্তিশালী জিনের দল, এরা একসাথে অনেকজন থাকে, এরা ওই দিঘির পাড়ে মাছ খেতে আসে, এদের সাথে আমার আগেও সাক্ষাৎ হয়েছে। কবিরাজ বলতে লাগলো, একবার আমি বিলের পাড়ে একটি গ্রামে কবিরাজি করতে গিয়েছিলাম। কবিরাজি শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। আমি ভাবছিলাম বিল দিয়ে সোজা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব, তাই বিল দিয়ে হাঁটতে লাগলাম। বাড়িতে যেতে হলে ওই দিঘির পাশ দিয়ে যেতে হবে, এবং আমি যখন দিঘির পাড় দিয়ে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম কয়েকটা কালো শেয়ালের দল, যাদের মুখ দিয়ে লালা ঝরছে এবং জল জলে চোখে তারা তাকিয়ে আছে আমার দিকে। কিছুক্ষণের মধ্যেই তারা বড় বড় অবয়বের রূপ নিল। সে কি ভয়ানক রূপ তাদের! সেই অবয়বগুলো আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমার অনেক কিছু জানা ছিল, সেগুলো পাঠ করতে লাগলাম এবং গায়ের সমস্ত শক্তি দিয়ে বাড়ির দিকে দৌড়াতে থাকলাম। অবয়বগুলো আমার পেছন পেছন আসছিল। আমি যখনই কোনো গ্রামে কবিরাজি করতে যেতাম তখনই আমার বাড়ি বন্ধ করে যেতাম। আমি দৌড়ে আমার বাড়ির ভেতরে ঢুকে পড়ি এবং অবয়বগুলো আর ঢুকতে পারে না বাড়ির মধ্যে। দেখলাম সেগুলো হাওয়ায় মিলিয়ে গেল। এটা ছিল এক ভয়ানক জিনের দল। এই বলে কবিরাজ দাদিকে বলে, আপনি আমাকে যেতে দিন, আমি পারবো না। আমি কেন, আমার ওস্তাদ আসলেও পারবে না। তাও তাদের জোরাজুরিতে কবিরাজ বলতে থাকেন, দেখি কি করা যায়। তখন কবিরাজ আসনে বসেন, জিনগুলোকে আবারও হাজির করেন। কবিরাজ বলেন কিসের বিনিময়ে তারা তাকে ছেড়ে যাবে। জিনগুলো বলতে থাকে, তোদের সবার জীবন। আসলে ওই জিনগুলো খুবই অবাধ্য এবং হিংস্র প্রকৃতির, এগুলোকে কোনোভাবেই মানানো সম্ভব না। খোয়াজ কবিরাজের সাথে আরো 2টো জিন ছিল। তখন তার জিন সঙ্গী জিনের সাহায্য নেয় এবং তারা ওই দিঘির পাড়ের জিনগুলো খুবই যেহেতু শক্তিশালী, ওদের সাথে লাগা ঠিক হবে না বুঝতে পারে। তারপরেও খোয়াজ কবিরাজ অনেক ঝাড়ফুঁক করে চাচার শরীর থেকে কোনোভাবে এক সময় জিনগুলোকে তাড়িয়ে দেয়। জিনগুলোকে তাড়ানো হয় ঠিকই, কিন্তু তারা খোয়াজ কবিরাজকে হুমকি দিয়ে যায়। খোয়াজ কবিরাজ চাচাকে কয়েকটি তাবিজ দিয়ে যায় আর বলে দিঘির পাড়ে যেন কখনো না যায়, আর 2 মাস পর বাড়ি থেকে বের হবে। বাড়ি বন্ধ করে দিয়ে যায় কবিরাজ। এই বলে হাদিয়া নিয়ে এসে চলে যায়। তারপর মোটামুটি ভালোই চলছিল, কিন্তু খোয়াজ কবিরাজ একদিন রাতে টয়লেটে যায়। সাধারণত গ্রামের টয়লেটগুলো একটু দূরেই থাকে। খোয়াজ কবিরাজ রাতে উঠে সেখানেই যায় এবং সে একটা অদ্ভুত জিনিস দেখে।
বাড়ির পাশের বাঁশ ঝাড়টা মাটির সাথে শুয়ে আছে। খোঁয়াজ কবিরাজ এরকম বিষয় আগে থেকে জানতো। বাঁশ ঝাড় মাটিতে শুয়ে আছে এটা দেখার পর খোঁয়াজ কবিরাজের গা ভারী হয়ে যায়। তৎক্ষণাৎ খোঁয়াজ কবিরাজ দৌড়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে, তার স্ত্রীকে ঘুম থেকে ওঠায়। তারপর ঘরের বেড়া ছিল বাঁশের জায়গারের, তখন বাঁশের জায়গারের বেড়াটি হাত দিয়ে একটু ফাঁক করে। বাঁশ ঝাড়ের দিকে তাকাতেই তার গা হাত পা সব ঠান্ডা হয়ে যায়। দেখে শেয়ালগুলো বাঁশঝাড়ের পাশ দিয়ে ঘোরাঘুরি করছে, তাদের চোখ আগুনের শিখার মতো জ্বলছে। খোঁয়াজ কবিরাজ দোয়া দুরুদ পড়তে পড়তে সেদিনের মতো ঘুমিয়ে যায়। পরদিন ছিল আমাদের গ্রামের হাটবার। সন্ধ্যার পর খোঁয়াজ কবিরাজ হাট থেকে বড় একটা পাঙাশ মাছ কিনে বাড়ির দিকে আসছিল। তার বাড়ির পাশে ছিল একটা বেতের ঝাড় এবং কয়েকটা বাঁশ ঝাড়। খোঁয়াজ কবিরাজ মাছটি হাতে করে নিয়ে আসছিল। হঠাৎ মাছটির ওজন কম মনে হলো। হাতের দিকে তাকাতেই দেখতে পেল কয়েকটা কালো ভয়ানক অদ্ভুত প্রাণী তার হাতে থাকা মাছ খেয়ে ফেলেছে। শুধু মাছের মাথাটা তার হাতে লেগে আছে। খোঁয়াজ কবিরাজ এটা দেখে দৌড়ে বাড়িতে চলে যায়। তার স্ত্রী, ছেলের বউ দৌড়ে এসে তার কাছে সব ঘটনা শোনে। তারা ঘটনা বলার শেষ না হতেই খোঁয়াজ কবিরাজ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। খোঁয়াজ কবিরাজের লাশ দাফন করে জানাজা দিয়ে সেই দিন রাতেই কবরস্থ করা হয়। পরের দিন আমার চাচা আমাদেরই বাড়ির পাশে একটা পুকুর পাড়ে খাড়া দুপুরবেলা বসেছিল। হঠাৎ একটা অদৃশ্য শক্তি চাচাকে পুকুর পাড়ের ওপর থেকে পুকুরে ফেলে দেয়। পানির মধ্যে চোবাতে থাকে। বাড়ির সাথে যেহেতু পুকুরটা ছিল, আমার দাদা তখন বাড়িতেই ছিল। বাড়ির ভেতর ভাঙচুরের শব্দ শুনে দাদা পুকুরের পাশে গিয়ে দেখে চাচা হাবুডুবু খাচ্ছে। দাদা এক লাফ দিয়ে পানিতে নেমে চাচাকে ধরে ফেলে। পরে চাচাকে বাড়িতে নিয়ে আসা হয়। দাদার ভাষ্য মতে পুকুরে লাফ দেবার পর তিনিও অদৃশ্য কিছুর ছোঁয়া পেয়েছিলেন। তারপর থেকেই চাচার এই পাগলামো শুরু হয়। ঘটনাটির বয়স 25 বছর। আমাদের দাদি তার ছেলের জন্য কান্না করছেন 25টি বছর। যাই হোক, এই ছিল ঘটনা। যদি ঘটনা ভালো লাগে তাহলে শেয়ার করতে বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সেই 2012 ক্লাস 8 থেকে ভূত FM শুনে শুনে বড় হয়ে এখনো ভূত.com এর সাথে আছি। ভূত.com এখন এক নেশার মতো কাজ করে, যেন না শুনলে ঘুম আসবেই না। আমি খালেদ হোসাইন। বর্তমানে আমি 6 বছর যাবৎ মালয়েশিয়ার সেলাঙ্গোর ডিস্ট্রিক্টে স্যামসাং এর একটি প্লাস্টিক কোম্পানিতে কর্মরত আছি। তো আমার জীবনে ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে যা কখনো বলার ইচ্ছে হয়নি। তবে রিসেন্টলি আমারও আমার বন্ধুদের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। আমার মনে হলো ভূত.com পরিবারের সাথে এই ঘটনাগুলো শেয়ার করা উচিত। গত 20/1/2023 প্ল্যান ছিল
লাঙ্কাউই ট্যুরে যাব, সেটা কোনো কারণবশত আর যাওয়া হয় না। সেদিন রাতেই আমরা 5 বন্ধু মিলে ইপোহ নামের এক ডিস্ট্রিক্টের পেরাক নামক জায়গায় কোনো একটা আইল্যান্ডে যাওয়ার জন্য রেডি হলাম। সেদিন আমরা বের হতে হতে প্রায় 9টা বেজে গেল। কথা ছিল কার ভাড়া করে যাব 4-5 ঘন্টার লম্বা পথ, কিন্তু কোনো গাড়ি পাচ্ছিলাম না। বন্ধুরা মিলে প্ল্যান করি এখান থেকে কুয়ালালামপুর গাড়িতে করে যেয়ে সেখান থেকে বাসে করে পেরাক যাব, সেখান থেকে অন্য কোনো গাড়ি বা ট্যাক্সি করে হোটেল অবধি যাব। বলে রাখা ভালো, আমাদের হোটেল বুক করা ছিল এবং যাওয়ার আগে বুক করে রেখেছি, যেতে অনেক রাত হবে তাই। তো আমরা বাসা থেকে বের হয়ে গাড়ি না পাওয়াতে ট্যাক্সিতে করে কুয়ালালামপুর আসি এবং ওখানে বাস টার্মিনালে যাই, কিন্তু কপাল খারাপ, সেখানে গিয়েও ব্যর্থ, বাসের টিকিট নেই। হতাশ হয়ে কিছুক্ষণ ওখানে বসে বসে সবাই মিলে চিন্তা করলাম কি করা যায়। তারপর ইন্ডিয়ান এক বন্ধু ওর ফোন থেকে অন্য একটা অ্যাপ দেখিয়ে বলল, প্রচলিত যে সমস্ত অ্যাপ বা পপুলার যে সমস্ত অ্যাপ, সেই অ্যাপে যখন গাড়ি পাওয়া যাচ্ছেই না, তখন এই অ্যাপটা আমরা ট্রাই করব কিনা। অ্যাপটির নাম উনি লিখেছেন, কিন্তু আমি বলছি না। অনেক সময় চেষ্টা করার পর একটি গাড়ি পেলাম, মোটামুটি ভাড়ার মধ্যেই। সে কিছু সময় পরে সে আমাদের পিক করলো। অনেক সময় ধরে কিছু খাওয়া হয়নি, তাই সেই ড্রাইভারকে বললাম যে আবাং অর্থাৎ বড় ভাই, আমরা অনেক ক্ষুধার্ত, আশেপাশে কোথাও কোনো রেস্টুরেন্ট পেলে একটু থামবেন। সে বলল রাত 1:30টার বেশি সময় এখন, এখানে কোনো রেস্টুরেন্ট খোলা নেই। আমার পরিচিত একটা রেস্টুরেন্ট আছে, 30 মিনিট লাগবে যেতে। আমরাও বললাম আচ্ছা ঠিক আছে, চলেন সেখানেই থামবেন। সেখানে গিয়ে আবার আমাদেরকে ডেকে বলল এসে গেছি, খেয়ে আসেন। ওনাকে আমাদের সঙ্গে আসতে বললে উনি আসবেন না বলে একটা অদ্ভুত কণ্ঠে জানিয়ে দেন। খাওয়া দাওয়া শেষ করতে আমাদের প্রায় 30 মিনিট লেগে যায়। উনি একটু মনক্ষুণ্ণ হন, এত লেট করাটা ওনার ভালো লাগেনি। আমার এক বন্ধু ওনার সাথে কথা কাটাকাটিতে লেগে যায় এবং বলে যে খাবার অর্ডার করতে এবং খাবার আসতে যেটুকু সময় লেগেছে তার বাইরে আমরা কোনো সময় নষ্ট করিনি। তারপর আমরা ব্যাপারটাকে সমাধানের দিকে নিয়ে যাই। ড্রাইভার এক পর্যায়ে বলেন তোমাদের ব্যবস্থা আমি করব। তো আমরা ভাবলাম হয়তো পুলিশের ভয় দেখাচ্ছেন। আমরাও বললাম দেখেন সমস্যা নাই। তারপর গন্তব্যে গিয়ে আমরা হোটেলে চেক ইন করলাম। রুমে প্রবেশ করে যে যার মতো ফ্রেশ হয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কারণ তখন প্রায় ভোর 5টা। 7টায় উঠে আমরা বের হব। তারপর আমরা যে যার মতো শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমার এক ফ্রেন্ড মৃগী রোগীর মতো কাঁপুনি দিয়ে জোরে জোরে শব্দ করতে থাকে। আমরা প্রথমে ভেবেছিলাম সে ঘুমের মধ্যে নাক দিয়ে শব্দ করছে, তাই অন্য একজন ডাক দিল, কিন্তু সে সজাগ হলো না। একটু পর সেটা আরো বেড়ে গেল। তো অন্যজন উঠে তার কাছে গিয়ে দেখে নাকে মুখে রক্তের মতো কি সব বেরিয়ে আসছে। এটা দেখে সে আমাদের সবাইকে ডেকে উঠালো আর বলল দেখ কি হচ্ছে সব। বলে রাখি এই বন্ধুটি সেই ড্রাইভারের সাথে কথা কাটাকাটি করেছে। তো আমরা সবাই উঠে ওর কাছে গিয়ে এমন অবস্থা দেখে ভয় পেয়ে যাই এবং কি হয়েছে তাই জানতে চাই। ওর এখন কিছু হলে পরে কোম্পানিতে গিয়ে আমরা কি বলবো? ওর এই অবস্থা কি করে ভালো করা যায় সেটা চিন্তা করতে লাগলাম। রিসেপশন থেকে লোক ডাকা হলো। ওনারা আসেন এবং বলেন আপাতত আপনারা ওনার হাতে পায়ে তেল মালিশ করেন, সকালে কোনো ক্লিনিক বা হসপিটালে নিয়ে যাব। আমরা ঘুম বাদ দিয়ে সেই সময় তার হাতে পায়ে তেল মালিশ করতে থাকি। ভোরে ফজরের আজান দিলে সে আস্তে আস্তে ঠিক হতে থাকে, আর তার কিছুক্ষণ পর সে পুরোপুরি সুস্থ। সে উঠে এমন প্রতিক্রিয়া দেখালো যেন তার কিছুই হয়নি। মাত্রই ঘুম থেকে সে উঠল। তার কিছুক্ষণ পর রিসেপশনের লোক আসলে বলি আপাতত সে সুস্থ হয়ে গেছে, আর ক্লিনিকে যাওয়া লাগবে না।
7টা বেজে যাচ্ছে। আমরাও রেডি হয়ে সবাই মিলে হোটেলের রুম থেকে বের হয়ে গেলাম। সে রাতে আর ঘুম হলো না। সকাল সকাল বৃষ্টি, একটু বিরক্তই হলাম। বৃষ্টি আসার আর সময় পেল না। তো সেখান থেকে আমরা আর একটা কার বুক করে আইল্যান্ডের ফেরি স্টেশন পর্যন্ত গিয়ে একটা রেস্টুরেন্টে নাস্তা করে নেই। ফেরি পার হয়ে আইল্যান্ডে গিয়ে দেখি সেখানে তাদের নিজস্ব কিছু মাইক্রো আর মোটরসাইকেল, যে কোনো একটা কিছু নিয়ে ঘুরতে হবে। তো ভাবলাম গাড়ি নিয়ে ওদের ইচ্ছাতে ঘোরার চাইতে আমরা মোটরসাইকেল নিয়ে ঘুরবো, সেটাই ভালো হবে। আমার এক বন্ধু মোটরসাইকেলে স্টার্ট দেওয়ার সাথে সাথে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়, আর সেই কারণেই আমাদের আর ঘোরা হয় না। অথচ আমরা প্রায় সব সময় মোটরসাইকেল নিয়ে মালয়েশিয়ার রাস্তায় ঘোরাঘুরি করি। বাধ্য হয়েই মাইক্রো ভাড়া করলাম, উঠলাম 5 জন। কিছুক্ষণ পর পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলতে শুরু করলো। তার কিছুক্ষণ পর গাড়ি চাকা পাংচার হয়ে যায়। আমাদের মন আরো বেশি খারাপ, রাগও লাগছিল খুব। বুঝলাম না কেন এসব হচ্ছে আমাদের সাথে। সেদিন আর মন খুলে ঘোরা হলো না। কোনো মতে আবার ফেরিঘাটে এসে সন্ধ্যায় ফেরির জন্য অপেক্ষা করতে থাকলাম। যথাসময়ে ফেরি পার হয়ে আবার একটা বাস টার্মিনালে এসে রাতে আবার কুয়ালালামপুর ফেরার জন্য টিকিট সংগ্রহ করলাম। তারপর কিছু খাবার নিয়ে নিলাম সাথে। বাস আসার 10 মিনিট পূর্বে আমার রাতে অসুস্থ হওয়া বন্ধুকে আমরা আর খুঁজে পাচ্ছিলাম না। ওর ফোনে কল দিয়েও ওকে পাওয়া যাচ্ছে না। আমাদের বাস এসে আবার চলেও গেল, তাকে পাচ্ছি না। আশেপাশে সব দোকানে গিয়ে জিজ্ঞেস করতে করতে পাহাড়ের ঢালে ছোট একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করতেই বলল, ওখান দিয়ে কিছুক্ষণ আগে একটা মানুষ গেল আর আস্তে আস্তে কি যেন সে বলছিল। চারিদিকে অন্ধকার আর পাহাড়ি গাছপালা যেন একটা গা ছমছমে পরিবেশ তৈরি করেছিল। ফোনের টর্চ লাইট জ্বালিয়ে পাহাড়ের চিকন রাস্তা বেয়ে সামনে এগোতেই দেখলাম আমাদের সেই বন্ধু সেন্সলেস অবস্থায় পড়ে আছে। সেখান থেকে তাকে তুলে সেই দোকানের সামনে এনে মুখে পানির ছিটা দিয়ে জাগিয়ে তুলি আর জিজ্ঞেস করি, তুই এখানে আসলি কেন? সে বলে, আমি জানি না, তোদের সাথে বাসের জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ গায়ে একটা গরম হাওয়া এসে লাগলো। তারপর এইখানে কিভাবে চলে এসেছি আমি জানি না। এরপরই আমার মনের ভেতরে এক অদ্ভুত ভয় জন্ম নেয়। কৌতূহল হতে থাকে কি হচ্ছে সব তার সাথে। তারপর আবার আমরা বাস টার্মিনালে এসে টিকিট চেঞ্জ করে বাসের জন্য অপেক্ষা করতে থাকি। সময় মতো বাস এসে যায়, আমরাও বাসে উঠে পড়ি। সেই সময় বাসে বা রাস্তায় আর কোনো ঝামেলা হয়নি। সুন্দরভাবেই বাসায় এসে পৌঁছে যাই, যে যার মতো করে রুমে চলে যাই। পরদিন সকালে আবার তার সাথে থাকা আর একটা বন্ধু ফোন দিয়ে বলে তার সাথে নাকি আবার সেই রাতের মতো ঘটনা ঘটেছে। মুখ দিয়ে লালা পড়ে, অদ্ভুত রকমের শব্দ করে, মরমর অবস্থা। সেদিন সকালে তাকে ক্লিনিকে পাঠানো হয়। ডাক্তার তাকে দেখে কিছু মেডিসিন দেয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। সেদিন রাতে সে রুম থেকে বেরিয়ে পাশের জঙ্গলে চলে যেতে চায় আর বলে কেউ নাকি তাকে ডাকছে। তার সাথে থাকা বন্ধুটা তাকে আটকে রাখে আর আমাদের সবাইকে কল দেয় তাৎক্ষণিকভাবে সেখানে যেন আমরা চলে যাই। আমরা সবাই সেখানে যাই। রাতে সেখানেই ঘুমিয়ে পড়ি। 2 বন্ধু ছিল ইন্ডিয়ান পাঞ্জাবি আর তারা ছিল হিন্দু, আর বাকি 3 জন আমরা ছিলাম বাঙালি মুসলমান। আমি তাদের 2 জনকে বলি আশেপাশে তাদের কোনো মন্দির থাকলে সেখানে গিয়ে ঠাকুর বা সেখানে যে তান্ত্রিক থাকে সেরকম কাউকে ডেকে নিয়ে আসতে। তারপর ইন্ডিয়ান তামিল এক বড় ভাইয়ের ঠিকানা নিয়ে তারা একটা তান্ত্রিকের কাছে যায় এবং সেই তান্ত্রিক বলে তার উপরে একটা শক্তিশালী আত্মা ভর করেছে
সেটা তাড়ানোর ক্ষমতা নাকি তার নেই, কিন্তু সেই আত্মা তার উপর কেন ভর করেছে সেটা জিজ্ঞেস করলে তিনি কিছু বলতে পারেন না। পরে তাকে সেখান থেকে নিয়ে এলে আমি বলি একজন হুজুরের কাছে নিয়ে তারপর তাকে দেখানো উচিত। আমি শাহ আলম মসজিদের একজন ইমাম আছেন, তার কাছে যেতে বলি। তারপর সেখানে গেলে হুজুরকে সবকিছু খুলে বললে তিনি বলেন খুব খারাপ একটা জিন চালান দেয়া হয়েছে, তবে সেই জিনের কাজ ছিল তাকে কষ্ট দেয়া, ভীষণ কষ্ট দিয়ে মেরে ফেলা। হুজুরকে উল্টা প্রশ্ন করলাম, কেন তাকে জিন এত কষ্ট দিচ্ছে, আর কেই বা জিন চালান দিয়েছে? উত্তরে হুজুর বলেন মাগরিবের সময় হয়ে আসছে, বাকি কথা মাগরিবের পরেই বলবো। মাগরিবের পর হুজুর বললেন, আপনারা গত এক সপ্তাহের মধ্যে গাড়িতে করে কোথাও গিয়েছিলেন? জবাবে বলি, জি হুজুর, অনেক জায়গায় তো গিয়েছি। হুজুর বলেন, কোনো ড্রাইভারের সাথে কি আপনাদের মারামারি বা ঝগড়া হয়েছে? আমরা অনেক ভেবেও পাচ্ছিলাম না কোথায় কার সাথে ঝগড়া হলো। তার কিছুক্ষণ পর একজন বন্ধু বলল, হ্যাঁ, সেদিন রাতে ওই পেরাক যাওয়ার পথে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর ড্রাইভারের সাথে ঝামেলা হয়েছিল। হুজুর বলেন, আপনাদের সেই ড্রাইভারই ছিল একজন কালো জাদুকর। তার সাথে কথা কাটাকাটি হওয়াতে তার উপরে রাগান্বিত হয়ে সে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর এই কাজটি করেছে। তারপর হুজুর কিছু পানি পড়া দেন, খেজুর খেতে দেন এবং বলেন এগুলো 11 দিন খাবেন, ইনশাল্লাহ সমস্যা থাকবে না। 11 দিন পানি পড়া, খেজুর এসব খাওয়ার পর আর কোনো সমস্যা হয়নি। এখানে সমস্যাটা খুব ছোট মনে হলেও যার সাথে ঘটে সেই বুঝতে পারে সমস্যাটা কত ভয়ঙ্কর। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। প্রথম ঘটনা লিখে পাঠালাম, অগোছালো ভাবে থাকতে পারে, কিছু ভুল ভ্রান্তিও হতে পারে। শৈশবের ঘটনা ঘটেছে কিছু, সেগুলোও পাঠাবো। ভূত.com দীর্ঘজীবী হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। একটা ঘটনা যাব, এবং এই ঘটনাটি যদিও আমি পড়িনি, পড়েছেন সুমন। চলুন আমরা কথা না বাড়িয়ে তার কাছে চলে যাই এবং শুনি